আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসে অন্তর্ভুক্ত ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করতে। ক্রিয়ার কাল নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজ আমি ক্রিয়ার কালের বাকি অংশ আলোচনা করব। গত ক্লাসে আমরা পড়েছিলাম ক্রিয়ার কাল কি, ক্রিয়ার কাল কত প্রকার, বর্তমান কালের প্রকারভেদ। আজ আমরা পড়ব অতীতকাল এবং ভবিষ্যৎকালের প্রকারভেদ। অতীতকাল 4 প্রকার: সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত এবং নিত্যবৃত্ত অতীত। আমরা দেখব যে 4 প্রকারের অতীত আসলে কি কি। প্রথম প্রকরণটি হচ্ছে সাধারণ অতীত, যে ক্রিয়া অতীতকালে সাধারণভাবে সংঘটিত হয়েছে, অর্থাৎ অতীতে সংঘটিত সাধারণ ঘটনাকে বলা হয় সাধারণ অতীত। যেমন তিনি খুলনা থেকে এলেন, এটি একটি সাধারণ অতীতকালীন ঘটনা, তাই এই ক্রিয়াপদের কালটি হচ্ছে অতীতকাল। দ্বিতীয় প্রকরণটি হচ্ছে ঘটমান অতীত, যে ক্রিয়া অতীতকালে চলেছিল তখনও শেষ হয়নি বোঝায়, তাকে বলা হয় হচ্ছে ঘটমান অতীত। অর্থাৎ যে ক্রিয়া অতীতকালে চলছিল এবং এই বাক্য যে আমরা ব্যবহার করব, এই বাক্যগুলোতে দেখব যে সমাপ্ত হয়নি কাজটি। তাহলে যদি চলমান অবস্থায় একটি কাজ হয় অতীতকালে, তাহলে তাকে বলা হবে হচ্ছে ঘটমান অতীত। যেমন রীতা ঘুমাচ্ছিল, যদি আমরা বলতাম যে রীতা ঘুমালো, তাহলে এটি হতো সাধারণ অতীত। যেহেতু ঘুমাচ্ছিল, কাজটি চলছিল, ঘুমটি চলমান ছিল, তাই এই ক্রিয়ার কালটি হচ্ছে ঘটমান অতীত। ঠিক তেমনি মাসুম বাংলা বই পড়ছিল, এটি হচ্ছে ঘটমান অতীতের একটি উদাহরণ। তৃতীয় প্রকরণটি হচ্ছে পুরাঘটিত অতীত, যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তার কালকে বলা হয় পুরাঘটিত অতীত। অর্থাৎ যেটা সাধারণ অতীতের মতোই, তবে অনেক আগেই কাজটি হয়ে গিয়েছে, সেই ক্রিয়া কালকে বলা হয় হচ্ছে পুরাঘটিত অতীত। আমরা রাজশাহী গিয়েছিলাম, অনেক আগের ঘটনা এটি, তাই এটি হচ্ছে পুরাঘটিত অতীত। যদি আমরা বলতাম যে আমরা রাজশাহী গেলাম, তাহলে এটি হতো সাধারণ অতীত। যদি আমরা বলতাম যে আমরা রাজশাহী যাচ্ছিলাম, তাহলে হতো ঘটমান অতীত। কিন্তু গিয়েছিলাম দিয়ে বোঝাচ্ছে যে অনেকদিন আগেই কাজটি শেষ হয়েছে। চতুর্থ প্রকরণটি হচ্ছে নিত্যবৃত্ত অতীত, যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়। অর্থাৎ এমন যদি ক্রিয়াপদ ব্যবহৃত হয় বাক্যে যেটা অতীতকালে প্রায়শই ঘটত, সেই ক্রিয়ার কালকে বলা হবে নিত্যবৃত্ত অতীত। যেমন বাবা প্রতিদিন বাজার করতেন, অর্থাৎ প্রতিদিন কাজটি করা হতো দেখে এটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ। তেমনি যদি আমরা বলি যে আমি প্রতিদিন হাঁটতে যেতাম, সেটিও হবে নিত্যবৃত্ত অতীত। এর পরবর্তীতে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে 3 প্রকার দেখছি আমরা: সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। সাধারণ ভবিষ্যৎ কি? যে ক্রিয়া পরে বা আগামীতে সাধারণভাবে সংঘটিত হবে। অর্থাৎ ভবিষ্যতে সাধারণভাবে কোনো কাজ হলে সেই কাজকে বলা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। যেমন বাবা আজ আসবেন, এটি একটি সাধারণ ঘটনা, তাই এই ক্রিয়ার কালটি হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। দ্বিতীয় প্রকরণটি হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো কাজ শুরু হয় এবং চলতেই থাকে, তাহলে তাকে বলা হবে ঘটমান ভবিষ্যৎ। মনীষা দৌড়াতে থাকবে, অর্থাৎ এই কাজটি চলমান থাকবে ভবিষ্যতে, তাই এটি ঘটমান ভবিষ্যতের উদাহরণ। যদি আমরা বলতাম যে মনীষা দৌড়াবে, তাহলে এটি হতো সাধারণ ভবিষ্যৎ। তৃতীয় এবং সর্বশেষ প্রকরণটি হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ। এটি একটু ব্যতিক্রম, তোমাদের লক্ষ্য করতে হবে। এই ভবিষ্যৎকালটি এমন একটি কাল যেখানে ক্রিয়াপদটা সম্ভবত অতীতেই ঘটে গিয়েছে। কখনো কখনো আমাদের কিছু কাজ নিয়ে মনে সন্দেহ সৃষ্টি হয় যে সম্ভবত এটি হয়েছে। এরকম সন্দেহ থাকলে আমরা যে ক্রিয়াপদটি ব্যবহার করি
তা হয় ভবিষ্যতে। একটি উদাহরণ দেখো, তাহলে ব্যাপারটি স্পষ্ট হবে। যেমন তুমি হয়তো আমাকে এ কথা বলে থাকবে। এখানে হয়তো দিয়ে সন্দেহ বা সম্ভাবনা বোঝাচ্ছে। যেহেতু সম্ভাবনা নিশ্চিত না, তাই এই ক্রিয়ার কালটি হচ্ছে ভবিষ্যৎ, এবং এরকম সন্দেহ থাকার কারণেই এই ক্রিয়ার কালকে বলা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ। এগুলো ছিল ক্রিয়ার কালের প্রকরণ। এরপরে তোমাদের বইয়ে দেখবে অনুজ্ঞা নামক একটি বিষয় লেখা আছে ক্রিয়ার কালের অন্তর্ভুক্ত। আসলে অনুজ্ঞা ভবিষ্যৎ ও বর্তমান কালের মধ্যেই পড়ে। এই অনুজ্ঞার সংজ্ঞাটি আমরা দেখি: আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বোঝাতে বর্তমান ও ভবিষ্যৎ কালের মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকেই অনুজ্ঞা বলে। ব্যাপারটি বোঝার জন্য আমি কয়েকটি বৈশিষ্ট্য লিখেছি। কি কি বিষয় দেখলে তোমরা বুঝতে পারবে যে এটি একটি অনুজ্ঞা। যদি দেখো যে বর্তমান এবং ভবিষ্যৎ কাল আছে, বাক্যের মধ্যে অনুজ্ঞা তখনই ব্যবহৃত হয় যখন বর্তমান এবং ভবিষ্যৎ কাল থাকে। অতীতকালে অনুজ্ঞা হয় না। বর্তমান এবং ভবিষ্যৎ কাল থাকলে শুধু হবে না, অনুজ্ঞার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মধ্যম পুরুষ। আমরা জানি পুরুষ 3 প্রকার: উত্তম পুরুষ মানে আমি, আমরা; মধ্যম পুরুষ মানে তুমি, তোমরা; নাম পুরুষ মানে সে, তারা। অনুজ্ঞা সবসময় মধ্যম পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই দুটো বৈশিষ্ট্যের পাশাপাশি প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যদি বাক্যের মধ্যে ক্রিয়াটি দ্বারা কোনো আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, উপদেশ ইত্যাদি বোঝানো হয়, তাহলে সেই ক্রিয়ার রূপটিকে আমরা বলবো যেটি একটি অনুজ্ঞা। যেমন এখানে দুটো উদাহরণ আমি দিয়েছি: আমাকে তুমি রক্ষা করো প্রভু, সব সময় সত্যি বলবে। প্রথমটি হচ্ছে একটি প্রার্থনা, যে প্রভু তুমি আমাকে রক্ষা করো। এটি বর্তমান কাল ব্যবহৃত হয়েছে করো, আর তুমি শব্দটি দিয়ে মধ্যম পুরুষ বোঝানো হচ্ছে। তাহলে যেহেতু প্রার্থনাও আছে, বর্তমান কালও আছে এবং মধ্যম পুরুষও আছে, তাই এটি একটি অনুজ্ঞা। তেমনি সবসময় সত্যি বলবে, এটিও একটি অনুজ্ঞা, কারণ এখানে একটি উপদেশ দেওয়া হয়েছে। ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া আছে এবং সামনে উপস্থিত কাউকে উপদেশ দেওয়া হচ্ছে যে তুমি সবসময় সত্যি বলবে। এখানে তুমিটি উজ্জ্ব আছে, মানে গোপন অবস্থায় আছে। তাহলে আমরা অনুজ্ঞাও পড়লাম, ক্রিয়ার প্রকারভেদও পড়লাম। এর মাধ্যমে আমাদের বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসে অর্ধবার্ষিকের যে অংশটি ছিল তা সমাপ্ত হলো। তোমাদের কাজ হচ্ছে বাসায় সিলেবাসের প্রথম থেকে পাঠগুলো আবার পড়া, আবার দেখা যে কোথায় কি সমস্যা আছে। তোমাদের সুবিধার্থে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে তোমরা চাইলে আবারও দেখতে পারো, তাহলে সমস্যার সমাধান হবে বলে আশা করি। তোমাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আগামী ক্লাসে কথা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফিজ।